শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত। আজ কবিতা দিবস, কবিতার জন্য একটি দিন। আজকের এই এলোমেলো দুঃসময় শুধু কবিতাই আমাদেরকে তৃপ্তি দিতে পারে, এমন একটা ভাবনা থেকে আমরা আলোচনায় বাচিক শিল্পীর কবিতার কণ্ঠে কবিদের নিয়ে আজকের আলোচনায় বসেছি। তাদের কণ্ঠ উচ্চারণ এবং আমরা শুনবো, কবিতাও শুনবো। আজকের দিন হবে দারুণ রঙিন, শুধু কবিতার সাথে যাপন। আজকে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী রুবি দে। আমি সিকনের স্টুডিওতে তাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন বাংলা কাব্যের এই মুহূর্তের যে কজন কবি লিখছেন আর কি বাংলা কাব্যের ক্ষেত্রে, সুবোধ সরকারদের পরবর্তী সময়কালে সুবীর সরকার তাদের মধ্যে অন্যতম। সুবীর সরকারকেও আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। জয়শ্রী সরকার কবি, তাকেও আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। একটা শুরু করতে যাচ্ছি। সুকান্ত বলেছেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। আজকের এই এলোমেলো সময়, যুদ্ধ উন্মাদ পৃথিবী, একবারে বিধ্বস্ত পৃথিবী, আজকে কবিতা নতুন ভাষা চাইছে, শুধু ফুল বেল পাতার সুবাস নিয়ে নয়। সুবীর, আপনার কাছে একটু জানতে চাইছি যে আজকের কবিতার ভাষা কি হওয়া দরকার? ধন্যবাদ সিকনকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে কবিতার ভাষা প্রত্যেক মুহূর্তেই বদলে যায়। একজন কবি তো দেশকাল সময়ের বাইরে নন। চারপাশে যা ঘটছে, যে সময়, যে কালখণ্ডের মধ্য দিয়ে আমরা বেঁচে আছি, আমরা আমাদের প্রতিটা দিন অতিবাহিত করছি, সেই কালখণ্ড, সেই চারপাশের ছায়া কিন্তু একজন কবি বা লেখককে বা একজন শিল্প সংস্কৃতির মানুষকে স্পর্শ করবেই, প্ররোচিত করবেই, এবং সেগুলো ছায়া তাদের লেখায়, তাদের সৃষ্টিতে অবশ্যই ধরা পড়ে বলে আমার বিশ্বাস। তা আজকে সাম্প্রতিক কিছু কবিতা আপনি দেখবেন, যুদ্ধ হচ্ছে, হাসপাতালে রকেট লঞ্চার ছুড়ে অসহায় শিশুদের, রোগীদেরকে মেরে ফেলা হচ্ছে। এই মর্মস্পর্শী বেদনাগুলো, মানবতার এই অবদমনগুলো কিন্তু সাম্প্রতিক কালের কবিদের কবিতায় ধরা পড়ছে। ফেসবুক খোলা রাখেন, তাহলে দেখবেন অনেক কবির লেখাই আমি ফেসবুকে পড়ছি সম্প্রতি, যেখানে চারপাশের এই ক্ষতের ছবি ফুটে উঠছে তাদের। আসলে কলম তো একটা তরবারি, অবশ্যই সেই তরবারিকে শান দিতে হয় সবসময়। কলম আমার তো মনে হয় সোর্ডের থেকেও বেশি শক্তিশালী। প্রবাদই আছে একটা, জয়শ্রী, তাই তো? একদমই তাই। আমরা একটা শুরুতে একটা কবিতা শুনি আজকে। আমাদের সাথে বাচিক শিল্পী রয়েছেন রুবি দে, তার একটা কবিতা দিয়ে। হ্যাঁ, আজ আমরা একটা বিশেষ দিনে, যারা কবিতা প্রেমী মানুষ, কবিতাকে ভালোবেসে আমাদের যাপন, সেই দিনটার উদযাপনের একটি বিশেষ দিন। আমরা সকলেই জানি ইউনেস্কো 1999 সালে এই দিনটিকে নির্ধারণ করেছিলেন বিশ্ব কবিতা দিবস উদযাপন করার লক্ষ্যে। আঞ্চলিক ভাষা, যে ভাষাগুলো বিলুপ্তির পথে, এই কবিতার মাধ্যমে, কবিতা চর্চার মাধ্যমে সেগুলো যেন পুনরুজ্জীবিত করা যায়, তার একটি অন্যতম কারণ ছিল। সেই জন্য আমাদের কবিতা প্রেমীদের কাছে আজকের দিনটি ভীষণই গুরুত্বপূর্ণ। আমি শামসুর রহমানের একটি কবিতার জন্য এই কবিতাটি প্রথমে শোনাই। বৃক্ষের নিকট গিয়ে বলি, দয়াবান বৃক্ষ, তুমি একটি কবিতা দিতে পারো? বৃক্ষ বলে, আমার বাকল ফুঁড়ে আমার মজ্জায় যদি মিশে যেতে পারো, তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা। জীর্ণ দেয়ালের কানে বলি, দেয়াল, আমাকে তুমি একটি কবিতা দিতে পারো? পুরনো দেয়াল বলে, এই ইট সুরকির ভেতর যদি নিজেকে গুঁড়িয়ে নাও, তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা। একজন বৃদ্ধের নিকট গিয়ে বলি, নত জানু হে প্রাচীন, দয়া করে দেবেন কি একটি কবিতা?
স্তব্ধতার পর্দা ছিঁড়ে বেজে ওঠে প্রাজ্ঞ কণ্ঠ। যদি আমার মুখের রেখাবলি তুলে নিতে পারো নিজের মুখাবয়াবে, তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা। কেবল কয়েক ছত্র কবিতার জন্য এই বৃক্ষ, জরাজীর্ণ দেয়াল এবং বৃদ্ধের সম্মুখে আমি নত জানু থাকবো কতকাল, বলো কতকাল। এই কবিতাকে কেন্দ্র করে শামসুর রহমান তার ভাবনাকে এভাবেই প্রকাশ করেছেন। তারই মানে কবিতা। শুরু বলছিলাম যে কবিতা মানে আমাদের যাপন, কবিতা আমাদের জীবনযাত্রা, মানে কবিতাই যেন একটা একটা বিস্তৃত নদীর মতো। নদী চলতে চলতে যে জায়গাটায় বাঁক নেয়, বহতা নদীর মতো। নদী চলতে চলতে যে জায়গায় বাঁক নেয় তাকে আধুনিক বলে। তো এই যে বাংলা কাব্যের ক্ষেত্রে না একটা বারবার দেখা যায় আধুনিক কবিতা, এর মানে এখনো আমি বুঝিনি আর কি। তো যাই হোক, আমরা যদি স্পষ্টভাবে রবীন্দ্র যুগ, রবীন্দ্র উত্তর যুগ, রবীন্দ্র পূর্ব যুগ এগুলো ভাবেই তো ভাগ করেছি। তবুও দেখা যায় কারোর প্রিয় কবি জীবনানন্দ হতে পারেন, কারোর রবীন্দ্রনাথ হতে পারেন। তবুও আমাদের সবচেয়ে বড়, মানে আমার ক্ষেত্রে সবচেয়ে বড় অহংকার হচ্ছে আমি যে ভাষায় কথা বলি কবিগুরু সে ভাষায় কবিতা লিখেছেন। এটাই হচ্ছে মানে আজকের ক্ষেত্রে, আজকে যখন ভাষা সংকট আমাদের মানে একটা ভাষা সংকটের মুখে পড়েছে বঙ্গজ সংস্কৃতির ক্ষেত্রেও। তাই যদি শুধু এই জায়গাটা একটু বলা যায় যে ভাষার ক্ষেত্রে কি, আজকে কবিতার ক্ষেত্রে কি। আসলে যেটা হয়েছে, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা যারা বাংলা ভাষা সাহিত্য চর্চা করি, সত্যি আমাদের বাংলা ভাষা কিন্তু এখন সংকটের মুখে। ইংরেজি ভাষা এবং হিন্দি ভাষার আগ্রাসনে বাংলা ভাষা কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গতেই সংকটের মুখে পড়েছে। এবং আপনি দেখবেন আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানরা যারা পড়াশোনা করছে, তারা কিন্তু একটা অদ্ভুত বাংলা ভাষায় কথা বলে, যে বাংলা ভাষার মধ্যে আমরা ইংরেজি ভাষাকে পাই, হিন্দি ভাষাকে পাই। এই ভাষার সংকট শুধু বাংলা ভাষার না, পৃথিবীর সমস্ত জায়গাতেই কিন্তু কথ্য ভাষা এখন সংকটের মুখে পড়েছে। আমাদের এই উত্তরবঙ্গে রাজবংশী ভাষা বলুন, রাভা ভাষা বলুন, বড়ো ভাষা বলুন, সমস্ত ভাষাই কিন্তু বিশ্বায়নের দাপটে, আরবানাইজেশনের দাপটে, অতি আধুনিকতার সংকটে এই নিজস্ব মাতৃভাষাগুলো কিন্তু এখন সংকটে, অনেকটাই সংকটে। কিন্তু আশার, এর ফাঁকে আশার ব্যাপার আছে যে যে ভাষাতেই কথা বলি না কেন, সেই ভাষাতে কিন্তু একটা নতুন প্রজন্ম তৈরি হয়ে যাচ্ছে, যারা সেই ভাষাকে বাঁচাবার জন্য পাশাপাশি লড়াইটাও অব্যাহত রেখেছে। আমার মনের ভাষা, যা দিয়ে আমি লিখবো, যা দিয়ে আমি পড়বো, আমার মাতৃভাষা, এটা মানে একটা দীর্ঘদিনের আলোচনা কিন্তু এটা আজকে। এবং এটাও সত্যি, আপনি যত চেষ্টাই করুন না কেন, যত সংকটই আসুক না কেন, পৃথিবীর কোনো জনসমাজের মাতৃভাষাকেই কেউ কোনোদিন মেরে ফেলতে, ধ্বংস করতে পারবে না, বিপন্ন করতে পারবে না, কিন্তু ধ্বংস করে দিতে পারবে না। যতদিন, যেমন ধরুন লোকজীবন, লোক সংস্কৃতি, যতদিন ভূমিলগ্ন মানুষটা থাকবে এই পৃথিবীতে, ততদিন কেউ কিন্তু ভূমিলগ্ন মাটির মানুষের, মাটির সংস্কৃতিকে নষ্ট করতে পারবে না। হ্যাঁ, সংকট তৈরি হবে, আগ্রাসন হবে, কিন্তু মাতৃভাষা অবশ্যই বেঁচে থাকবে। আমরা আমাদের ভাষায় লেখালেখির মধ্য দিয়ে আমাদের এই সংকটটাকে আমাদের প্রতিরোধ করতে হবে। জয়শ্রী, একটা কথা উঠে আসলো আর কি, যেটা হচ্ছে সংকট, বাংলা ভাষার ক্ষেত্রে একটা সংকট। এটা কি ফেসবুকীয় সংস্কৃতির জন্য হতে পারে? আপনার কি মনে হয়? হ্যাঁ, অনেকটাই ফেসবুক, সোশ্যাল মিডিয়া অনেকটাই দায়ী এটার জন্য। কারণ সোশ্যাল মিডিয়াতে হয় কি, এমনিতে কবিতা চর্চার মধ্যে আমরা এই এতদিন পর্যন্ত আমরা যেটা দেখে এসেছি, কবিতা চর্চার মাধ্যমে ভাষার উৎকর্ষতা বৃদ্ধির সহায়ক হচ্ছে কবিতা, এটা বরাবরই কাম্য। কিন্তু এখন ফেসবুকের মধ্যে অনেকেই লেখালেখি করছে, তার মধ্যে খুব ভালো কবিও যারা যেমন আছেন, তেমনি কিছু মানুষ রয়েছেন যারা লেখালেখি করছেন, মনের ভাষা বা ভাব প্রকাশ করছেন কবিতার মধ্য দিয়ে, কিন্তু সেই কবিতার মধ্যে এমন কিছু হালকা কথা সেখানে তারা প্রয়োগ করছে
যেটা কিনা ওই ভাষাটাকে একটু মূল জায়গাটা থেকে অনেকটাই সরিয়ে মানে এটা মুদ্রণ হলে সেটা হতো না মনে না, হচ্ছে। মুদ্রণ আমলে সেটা হতো না। এখন সবাই এখন কি একটা অংশ জনপ্রিয়তাটাকে বেশি প্রাধান্য দিচ্ছে, সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য তারা ফেসবুককে ব্যবহার করছে বলছে। ফেসবুকটাকে ব্যবহার করছে, এবং সেখানে মানুষের মধ্যে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হবার জন্য যে ভাষাটাকে মানুষ বেশি গ্রহণ করছে, সেটা হয়তো কবিতা অনেকেই হয়তো বোঝে না, তাদের ক্ষেত্রে জনপ্রিয়তা যখন তারা পেতে চায় তখন সেটা অনেকটাই কিন্তু কবিতার উৎকর্ষতা হানির ক্ষেত্রে কিন্তু অনেকটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। সুবীর, আপনি অনেক দিন থেকে কবিতা লিখছেন, এই যে আজকের উচ্চারণের ক্ষেত্রেও অনেক গন্ডগোল হয়ে যাচ্ছে, মানে এই যে ফেসবুকীয় সংস্কৃতির ক্ষেত্রে ইউ আর নেই, এই যে শব্দের গুড নাইট, বার্থডে কে বলে দেওয়া হচ্ছে বার্থডে, হ্যাঁ, মানে এই যে একটা সংস্কৃতির ভাষার একটা সন্ত্রাস বা যাই হোক হয়েছে, এটা কি কাব্য চর্চার ক্ষেত্রে আপনাদেরকে কিছুটা পিছিয়ে দিচ্ছে? আসলে কি মানে নাকি বাধাপ্রাপ্ত? আসলে প্রশ্নটা খুব জরুরি, কিন্তু উত্তরটা খুব গোলমেলে হবে। আচ্ছা, কেননা এই প্রশ্নের উত্তর এত অল্প সময়ে দেওয়া সম্ভব। হ্যাঁ, আমি সেটা ঠিক। দুটো পয়েন্ট বলছি। হ্যাঁ, প্রথম পয়েন্ট হচ্ছে জয়শ্রী যেটা বললেন সেটা ঠিক, পাশাপাশি যেটা আসল সমস্যা ফেসবুকে কবিতা নিয়ে উনি যেটা বললেন সেটা ঠিক, সেটা একদিক, কিন্তু মূল সমস্যা যেটা সেটা হচ্ছে আমি বাংলা ভাষার কথাই বলছি। আমার বাংলা ভাষায় তো পাঠক কমে যাচ্ছে, কারণ আমি আগেই বলেছি আমাদের ছেলেমেয়েরা তো বাংলায় পড়ছে না, তারা তো অন্য মিডিয়ামে আকৃষ্ট হচ্ছে। বাংলা সিনেমা না দেখে, বাংলা উপন্যাস না পড়ে তারা ইংরেজি হার্ড বুক নিয়ে পড়ছে, ইংরেজি নোভেল পড়ছে। এটা কিন্তু বড় সংকট যে আমাদের বাঙালির বংশধররাই, আমাদের পরবর্তী প্রজন্মই কিন্তু আমাদের বাংলা ভাষা থেকে সরে যাচ্ছে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের অক্ষরও কমে যাচ্ছে। আর সবচেয়ে যেটা বড় সংকট উচ্চারণ। হ্যাঁ, এখন বার্থডেকে আমরা বার্থডে বলি, বয় আঁকা ডয় ডয় একা, এটা হচ্ছে। আপনি যদি কলকাতা যাদবপুর ইউনিভার্সিটিতে যান, সেই ক্যান্টিনগুলোতে যদি ঘন্টাখানেক বসে থাকেন, দেখবেন বাংলা ভাষার কি বিচিত্র রূপ। 10 লাইনের মধ্যে আপনি এমন অদ্ভুত সব মিশ্রণ পাবেন, ইংরেজির মিশ্রণ, হিন্দির মিশ্রণ, ভোজপুরির মিশ্রণ, সেটা অদ্ভুত বাংলা ভাষা ওখানে তৈরি হয়েছে। এই যে আপনার যে অর্ডারি লেখা অনেক সময় লিখতে হয়, ধরেন বললো 10 লাইনের একটা কবিতা, এসব ক্ষেত্রেও কি এটা কাব্য চর্চার ক্ষেত্রে কোনো বাধাপ্রাপ্ত হয় নাকি মনের ভাবটা? না, ব্যাপারটা হচ্ছে কি অর্ডারি লেখা, হ্যাঁ, অর্ডারি লেখার কথাই বলছি। এই শব্দটাই খুব অস্বস্তিকর একজন প্রকৃত সৃষ্টিশীল মানুষের কাছে। কারণ ওভাবে কি লেখা যায় বলুন তো? আমি একজন কবি, আপনি আমাকে বললেন আপনি যুদ্ধ নিয়ে একটা লিখুন, আমি তো লিখে দিলাম। মানে এত 33-34 বছর কবিতা লেখার পরে আমি হয়তো মেকিংটা জানি বলে লিখে দিলাম, কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে স্যাটিসফাইড হবো না, কারণ এইভাবে লেখা, একজন সৃষ্টিশীল মানুষ এইভাবে লিখতে পারে না, কিন্তু লিখতে হয় আমাদের। মানে এগুলো কি আগ্রাসনের ভূমিকায় যাচ্ছে? এটাও কি কর্পোরেট? অবশ্যই। এই যে আসল কথাটা বলি, কর্পোরেট, এই কর্পোরেট সিস্টেমটা কিন্তু চলে এসছে, এটা নিঃসন্দেহে সংকট। এই সংকটের মাঝখানে দাঁড়িয়ে আমাদেরকে কাজ করতে, আমাদের কাব্য চর্চা করতে হবে। জয়শ্রীর কাছে যদি একটা কবিতা, আমি একটা বর্তমান সময়ের যে সংকট চলছে, একটা সামাজিক সমস্যা যেটা নিয়ে সবাই একটু ব্যতিব্যস্ত হয়ে আছে, তার উপরে একটা কবিতা, সেটা আমি পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম ওরা আমরা। ওরা ফেলে যায় রোজ ঘন কালো পায়ের ছাপ, স্বপ্নমাখা সামাজিক রোদের নরম গায়ে গায়ে। সাবধানে মোরা নিজেদের ঘিরে নিরাপদ পরিধি আঁকি, কিছুতেই নিজেকে ফাঁসতে দিই না স্পষ্ট কথার দায়ী। ওরা গুটিকয় দিনালোকে আসে অগোপনে, যা করে তা দেখেও নীরব আমরা অগণিত। বোধের ঘরে নিরুপায় সেজে নাটক সারি রোজ, বালির ওপর বিবেক প্রাসাদ, ক্ষণিকের বল নয় সীমিত। উপেক্ষাগুলি অদৃশ্য কুঠুরিতে সঞ্চিত রাখা আছে, শুধু বোঝাতে একদিন কতখানি ছিল আমাদের দায়। ওরা আমরা আলাদা নই ভাবি সংগ্রামের চোখে, দাবানলের স্ফুলিঙ্গে সমান উষ্ণতা নৈতিক পাহারায়।
আমরা একটু বাচিক শিল্পীর কাছে একটা কবিতা শুনবো, তারপর একটু কথা বলবো সুবীর সরকারের সাথে, তারপরে তার একটা কবিতা শুনবো। আচ্ছা, যে কথাগুলো হচ্ছিল এই ভয়ঙ্কর একটা যুদ্ধোন্মাদ পরিস্থিতির পৃথিবী। মধ্যে দিয়ে আমরা চলছি, কিন্তু আমাদের তো কোনো আশা নিয়ে বাঁচতে হবে। হ্যাঁ। আমাদের কোনো মানে একটা আশা ছাড়লে হবে না। না না, আমি এটা কবিতা না কি বলতে পারবো না, কিন্তু প্রত্যেকের মনের কথা এটাই। এই আমি লাইনগুলো উচ্চারণ করছি, তাহলেই সকলেই বুঝতে পারবে। এই লেখাটা আমার এত ভালো লেগেছিল, আমি কে লিখেছি তাও জানি না, কিন্তু আমি বলছি এটা আমি সবসময় কালেকশনে রাখি বলার জন্য, কারণ এই কবিতাটা দেখিয়ে দেয় আমরা মানসিক, আমাদের যে মানসিক অধঃপতন তো হয়েছে, আর আমরা ক্রমশ একা হয়ে যাচ্ছি। অবশ্যই হ্যাঁ, ভীষণভাবে। আর বিশেষত এই ইলেকট্রনিক মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে আরো বেশি একা হয়ে যাচ্ছে। সেই অনুভূতি নিয়ে একটি কবিতা, কবিতার নাম আমি জানি না। যাই হোক। হ্যাঁ, হঠাৎ একদিন ভালোবাসা এসে আমায় বলল সে নাকি রিটায়ার হয়ে যাচ্ছে। আমি তো অবাক। ভালোবাসা রিটায়ার হয়ে গেলে আমার মতো মানুষেরা বাঁচবে কি নিয়ে, যারা ভালোবাসাহীন থাকতেই পারে না। আমি দৌড়ে গেলাম বিশ্বাসের কাছে, গিয়ে বললাম, জানো ভালোবাসা রিটায়ার হয়ে যাচ্ছে। বিশ্বাস শুনে বলল, আমারও ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেছে। আমি হতভম্ব। আমি তাই শুনে এবার গেলাম মনির কাছে। মন বলল তার নাকি লাইফ টাইম অফার শেষ। আমি তখন রুদ্ধশ্বাসে স্বপ্নের কাছে গিয়ে বললাম, স্বপ্ন বলল, এখন আমাকে কেউ দেখেই না, সবাই নিজের নিজের আমিত্বকেই বড় করে দেখে। আমি তো নির্বাক, মুখ মৌন হয়ে গেলাম। এ কি, সবাই তো একে একে চলে যাচ্ছে, তবে কি হবে আমাদের মতো মানুষদের? মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, ঠিক ভালোবাসাহীন মানুষেরা বাঁচবে কি নিয়ে? এই ভেবে হতাশ হয়ে মাথা নিচু করে রাস্তা দিয়ে হাঁটছিলাম। হঠাৎ দেখি কার যেন স্পর্শ আমার হাতে। মুখ তুলে দেখি আশা মিটি মিটি স্মিত হাসি হাসছে আমার দিকে চেয়ে। হেসে আশা বলছে, যতক্ষণ আমি আছি তোমার সাথে তোমার কোনো চিন্তা নেই। আমি বললাম, জানো আশা, ভালোবাসা, বিশ্বাস, স্বপ্ন, মন সবাই একে একে হারিয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। তখন সপ্রতিভ ভঙ্গিতে আশা বলল, আমি থাকলে সব থাকবে। তোমার মধ্যে আমাকে গভীরভাবে গেঁথে নাও, দেখবে ভালোবাসা, বিশ্বাস, স্বপ্ন, মন সব একে একে তোমার কাছে ফিরে আসবে। তুমি শুধু আমাকে ছেড়ো না। আমি তখন আনন্দে আপ্লুত হয়ে আশাকে দৃঢ়ভাবে নিজের বুকে টেনে নিলাম আর বললাম, আশা, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মানসিকতায় থাকি না কেন, তোমাকে ছাড়বো না। আশা তখন আমার হাত শক্ত করে ধরে চলতে থাকলো, আর আমিও আশাকে নিয়ে সামনের দিকে এগিয়ে চললাম। কে লিখেছে আমি জানি না, কিন্তু ভীষণ প্রাসঙ্গিক প্রত্যেকটা লেখা, মানে অনুভূতিগুলো ভীষণ ভীষণ, মানে আশা ছাড়া মানে আমরা এগোতেও পারি না, না, মানে আশাহীন সব জীবন হতে পারে না। সব হারিয়ে যাচ্ছে বলে আশাই আবার ফিরিয়ে আনবে আশাই আবার সবকিছু। সবকিছু ফিরিয়ে আনবে। আশা কখনো কখনো পণ্য হয়, আশাটা পণ্য যখন আসলে বাজার আমরা- দরে। আমরা সবাই মানে আমাদের জীবনে আমরা সবাই কিন্তু একটা স্বপ্ন দেখার মহড়ার মধ্য দিয়ে হ্যাঁ, যাতায়াত করি। হ্যাঁ, ঠিক ঠিক। ভাস্কর চক্রবর্তীর একটা বিখ্যাত বই আছে, স্বপ্ন দেখার মহড়া। আচ্ছা। তো বলছিলাম যে আমাদের এই যে কাব্য চর্চা এবং গোটা বিস্তৃতভাবে যদি আমরা দেখি সাহিত্য চর্চার ক্ষেত্রেও আমরা যে আলোচনাগুলো করলাম, তাতে তারও কি একটা এফেক্ট সাহিত্য চর্চার ক্ষেত্রেও পড়েছে? আজকের সাহিত্য চর্চার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই পড়েছে,
অবশ্যই পড়েছে। তাহলে তো সেটা নাট্যচর্চার ক্ষেত্রেও পড়েছে। শিল্প সাহিত্যের সমস্ত মাধ্যমেই পড়েছে, স্বাভাবিক পড়বেই। আচ্ছা, আমাদের চারপাশে যা কিছু ঘটছে হুম। তার প্রভাব তো আমাদের সৃষ্টিশীল শিল্প সংস্কৃতির বিভিন্ন মাধ্যমগুলোকে স্পর্শ করবেই। হুম। এটা তো অস্বীকার আজকের এই করার বিশ্বায়নের যুগে অবশ্যই। আজকের আমরা একটু সুবীর সরকারের কবিতা শুনি। নিশ্চয়ই। বিশেষ অধিবেশনের কবিতা। 1, নষ্ট হয়ে যাচ্ছে দাঁতের ধার, তাঁবুতে টুপির আলো, বইয়ের খোলা পাতা, ড্রাগনের ছবিতে মাল্যদান শেষে শুরু হবে বিশেষ অধিবেশন। 2, আমরা গাইতে শুরু করি গান, ঢুকতে শুরু করে নাচের দল, চুল খোলা মেয়েরা অন্যমনস্ক হলে ভালো লাগে না। 3, জংলি হাতির দলে হরিণ ঢুকে পড়লে সক্রিয় হয়ে ওঠে গোপন ক্যামেরা, লং মার্চ শুরু হতেই দৌড়তে থাকে কাদামাটির পুতুল। 4, বস্তুত সবকিছুই রোমহর্ষক, নদীতে ডুবে যাচ্ছে নারী, শুকনো পাতার জঙ্গলে হলুদ রঙের ফুল। 5, হারিয়ে যাওয়া বেড়াল ফিরে এলে তার মাথায় পরিয়ে দেওয়া হয় টুপি, নীরবতার ভাষাকে অনুবাদ করতে গিয়ে খামার বাড়ি লিখি, ঘন হয়ে আসে সম্পর্ক, খরমের শব্দে দেখি জেগে উঠছে তোমার শীতল চোখ। শুনি যে কবিতা শুনলাম, মানে এই যে আজকের ক্ষেত্রে দীর্ঘদিনের কবিতা চর্চা করে আসছেন, বিভিন্ন সময়ের বদল ঘটেছে কবিতার ক্ষেত্রে, কাব্যের ক্ষেত্রে সর্বদাই হচ্ছে। তবুও এই যে কাব্য চর্চার ক্ষেত্রে আজকের এই প্রজন্মকে এই যে কবিতা যারা চর্চা করবেন তাদেরকে সহায়ক হিসেবে যে লিটিল ম্যাগ যে একটা আন্দোলন ছিল, সেটা কি কিছুটা এখন আটকে পড়েছে বা থমকে গেছে? আসলে লিটিল ম্যাগাজিন আন্দোলন অবশ্যই এখন অনেকটা নিষ্প্রভ। লিটিল ম্যাগাজিন আছে, প্রচুর দুর্বল কাগজের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ভালো পত্রিকা এখনো প্রকাশিত হচ্ছে। আচ্ছা, কিন্তু লিটিল ম্যাগাজিনের যে মূল উদ্দেশ্য ছিল, লিটিল ম্যাগাজিনের উদ্দেশ্য কি ছিল? নতুন প্রতিভাকে, তুলে সম্ভাবনাময় প্রতিভাকে পাঠকদের সামনে পৌঁছে দেয়া। মানে আমাদের অমিয় ভূষণও কিন্তু বলেছিলেন যে আমি লিটিল ম্যাগের লেখক। অবশ্যই, কিন্তু এখন যেটা সমস্যা হয়েছে, আজকের থেকে 15-20 বছর আগেও লিটল ম্যাগাজিন যারা সম্পাদনা করতেন তারা ছিলেন সম্পাদক, কিন্তু এখন যারা লিটল ম্যাগাজিন করেন সেই সমস্ত সম্পাদকদের বেশিরভাগই হচ্ছে সংকলক। আমি অনেক সম্পাদককে চিনি যাদেরকে লেখা পাঠানোর পরে যখন জিজ্ঞেস করি লেখাটা পছন্দ হয়েছে রে, না আমি তো প্রেসে পাঠিয়ে দিয়েছি, লেখা পছন্দ না হওয়ার তো কোনো কারণে আমি তো পড়ে দেখিনি, সেন্সর করার কোনো বিষয় নেই নাকি, এরকম বলতে চায়? আরে আমার কবিতা আমার সব কবিতায় কি কালোত্তীর্ণ হবে নাকি? তাহলে এই হচ্ছে পার্থক্য। হেয়ার লাইজ দ্য ডিফারেন্স। লিটল ম্যাগাজিন সম্পাদকরা এখন সংকলক হয়ে গেছে, কিচ্ছু করার নেই, এতে দোষের কিচ্ছু নেই, এটা সময়ের অসুখ। উড়িস নেড়ে পায়রা কবি খোপের ভেতর থাক ঢাকা, তোর বক বক ফসফসানি তাও কবিত্বের ভাব মাখা, তাও ছাপানি কাব্য হলো নগদ মূল্য 1 টাকা। আমি জয়শ্রীদির কাছে যাচ্ছি যে সেই সময়তেও মানে এই যে কাব্য চর্চার ক্ষেত্রে, কবিতা চর্চার ক্ষেত্রে রবীন্দ্রনাথকে অস্বীকার করার একটা অদম্য প্রয়াস ছিল হুতুমদের, ডিএল রায়দের। আজকের ক্ষেত্রেও কিন্তু তাই। আপনারা যারা আজকের ক্ষেত্রে চর্চা করছেন তাদের প্রথম অসুবিধাটা মানে বা এটা কিভাবে করছেন? আমরা প্রকৃতপক্ষে কবিতা যখন লেখা শুরু করেছি প্রথম, তখন কিন্তু সেই রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলাম, মানে তাদের গানের ক্ষেত্রেও যেমন তাদেরকেই সামনে রেখে আমরা এগোই, কবিতা চর্চার ক্ষেত্রেও প্রথম কিন্তু তাদের লেখা কবিতাগুলোকে স্মরণ করেই কিন্তু রবি মধ্য গগনে কিরণ দেয়, তাকে ছাড়া তো কিছু হতে পারে না। মহাকাশ। এবং আমরা এখনো রবীন্দ্রনাথ তো সর্বসময়ে, ভবিষ্যতেও প্রাসঙ্গিক থাকবেন, অতীতে ছিলেন, বর্তমানে ছিলেন। রবীন্দ্রনাথকে ছাড়া আমরা ভাবতে পারি না। আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্ত, সুখ দুঃখ আনন্দ উচ্ছ্বাস, সব জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যে রবীন্দ্রনাথ ছুঁয়ে যাননি। সবসময় তিনি প্রাসঙ্গিক, তাকে ছাড়া আমরা ভাবতে পারি না। এখন আমরা চর্চা চালাচ্ছি,
বর্তমানে আমাদের একটা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে এগোতে হচ্ছে, এটা অস্বীকার করার মানে কি কোনো ধরনের জায়গা নেই। প্রতিবন্ধকতা? সময়ের? একটা সময়ের এবং ভাষাগত একটা প্রতিবন্ধকতা। মানে আমরা খুব সাবধানে শব্দ চয়নগুলো করছি, যাতে এই শব্দগুলো পাঠকদের কাছে একদিকে বোধগম্য হয়। বোধগম্য হয়, আবার সেই বোধগম্যতার মাত্রাটা ছুঁতে গিয়ে এমনও যাতে না হয় যে সেই শব্দটা হয়তো একটু বিকৃত হয়ে গেল, বা আমাদের যে মূল বাংলা সংস্কৃতি সেই সংস্কৃতিটাকে একটু বিকৃতির সহায়ক হয়ে যায়। এইসব ক্ষেত্রে আমরা খুব মানে একটু সাবধানী হতে হচ্ছে আমাদের। আমরা আপনার কাছে একটা কবিতা শুনবো, আচ্ছা, আপনি রেডি করুন, আমি সুবীরের সাথে ততক্ষণ একটু কথা বলি। যে সুবীর, যে কবিতা কাব্য চর্চার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কিন্তু বাংলা একাডেমি একটা বড় ভূমিকা গ্রহণ করেছে, আপনারা তাদের সাথে যোগাযোগ আছে। এই যে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা লিটিল ম্যাগ বা কবিকে উঠিয়ে আনা জেলায় জেলায়, এটা কতটা মানে কাব্য চর্চার ক্ষেত্রে কতটা হচ্ছে, লাভবান হচ্ছে আর কি? পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি যে কাজটা করছেন, এই যে প্রতি বছর লিটল ম্যাগাজিন মেলা, সাহিত্য উৎসব তারা করছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, জরুরি এবং প্রয়োজনীয় কাজ করছেন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি। এবং পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি শুধু কলকাতায় না, তারা উত্তরবঙ্গের জন্য একটা আলাদা করে হাওয়া করছে, উত্তরে জঙ্গল মহলের জন্য বাঁকুড়া পুরুলিয়ার দিকে যারা সেখানকার যে ভাষা একদম। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সবচেয়ে এটা বড় কাজ, এরা কিন্তু প্রতি বছর যে কলকাতা লিটল ম্যাগাজিন মেলাটা হয়, প্রতি বছর সেখানে কিন্তু দুজন গল্পকার এবং দুজন নতুন গল্প লেখক এবং দুজন নতুন কবির বই কিন্তু সেখানে প্রকাশিত হয় তাদের উদ্যোগে। বাংলা একাডেমি খোঁজেন কোথায় কারা লিখছেন, খুঁজে তাদেরকে পাঠকদের সঙ্গে পরিচয় করার দায়িত্ব তারা নেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি। হ্যাঁ, সুবীর কাছে আরেকটা প্রশ্ন নেব, কিন্তু জয়শ্রী আপনার কবিতাটা রেডি করুন। হ্যাঁ, বলছি আরেকটা কথা, যে আজকের ক্ষেত্রে একটু কি পড়াশোনাটা, আমি কিন্তু একাডেমিক পড়াশোনা বলছি না, অন্যান্য পড়াশোনাটা কি একটু কমে গেছে বলে একটা মনে হয়? আরো অবশ্যই পড়াশোনা তো কমে গেছে। কেন, সেটা কি মুদ্রণ ব্যবস্থার? বলি আমি দু এক লাইন বলি। আসলে ব্যাপারটাকে আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি, খুব মানে পড়াশোনা করলেই ভালো লিখতে পারবো এই ধারণার সঙ্গে না না না, কিন্তু পড়াশোনা আমার ব্যক্তিগত সাহিত্য পাঠ, আমার ব্যক্তিগত পাঠ, পড়াশোনা হচ্ছে পুষ্টি। আমার ব্যক্তিগত পাঠ আমাকে পুষ্টি যোগাবে, আমার দেখার চোখ প্রসারিত হবে, আমার অনুসন্ধানের আগ্রহটা আরো প্রখর হবে। পড়াশোনা কোনো বিকল্প নেই, পড়াশোনা একটা পুষ্টি যোগায়। আমি এই বয়সেও প্রচুর পড়ি, কিন্তু এখন পড়াশোনা, এখন যারা লিখতে এসছে বেশিরভাগই পড়াশোনার থেকে অনেকটা দূরে বলে, মানে কেউ জানে না আমি জানি এরকম একটা, কেউ বোঝে না আমি বুঝি। এটা 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 সময়ের অসুখ বলতে পারে। বিনোদনের এত রকম ব্যবস্থা চারপাশে, মানে একজন কবি লিখতে এসেই তার চারপাশে দেখছেন একদিকে বিনোদনের প্রচুর মাধ্যম, একদিকে প্রলোভনের প্রচুর। প্রলোভন, এই বিনোদন আর প্রলোভনের ফাঁদে পড়ে এখন পড়াশোনাটা কমে গেছে। এর ফলে লম্বা রেসের ঘোড়া এখন কম। আমি 1988 সালে কবি, 87 সনে কবিতা, আমি তো কলেজ জীবন থেকে আমি শেষ করি 1987 সনে আমি বাংলা ভাষায় কবিতা লিখতে এসেছিলাম এই কোচবিহারে বসে। 2026 সনে কিন্তু আমি কবিতা লেখা থেকে, একটা কথা মানে কবিতা লেখার জগৎ থেকে আমি সরে যাইনি। আমরা প্রায় শেষের দিকে এসেছি। আপনি লম্বা রেসের ঘোড়া কিন্তু এখন নেই। 2 বছর 3 বছর 4 বছর 5 বছর লেখার পরে অজস্র কবি হারিয়ে। এখন কি সেভাবে স্কুল ম্যাগাজিন হয় নিয়মিত? না, এটা কিন্তু একসময় হাত পাকাত। অবশ্যই আমরাও ছিলাম, আমরা এটা বোধহয় আর হয় না। মানে সেই আনন্দের, মানে একটা ম্যাগাজিন ছিল, হাতে লেখা পত্রিকা ছিল এগুলো। আমাদের এই কোচবিহার জেলাতেই দিনহাটায় আমিনুর রহমান, উনি এখনো বৈঠা নামে একটি পত্রিকা করেন, পুরোটা হাতে লেখা। আর বড় রামরসে কবি রামকান্ত রায় মারা গেছে, আবেশ নামে একটি হাতে লেখা পত্রিকা করতেন। তা কিছু করার নেই, হয়তো আগামীতে দৃশ্য পাল্টাবে। একটু একটা কবিতা শুনবো। আচ্ছা, আমি এখন যে বিষয়ে কবিতা পড়বো সেটা, আমরা জানি কবিতা আমাদের ভাষার মধ্যে এক ভাষাভাষী মানুষের সঙ্গে আরেক ভাষাভাষী মানুষের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে দেয়।
পৃথিবীর বিভিন্ন ভাষাভাষীর কবি রয়েছেন, কিন্তু একমাত্র এই কবিতাই হচ্ছে একটা মাধ্যম, যে মাধ্যমে এক কবির দেখা জীবন দর্শনের সঙ্গে আরেক কবির জীবন দর্শনের একটা মিল আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে পৃথিবীর অপর প্রান্তে চর্চা করা একজন কবির কবিতার জীবন দর্শন নিয়ে আমরা উপলব্ধি করতে পারি। তো এটা গেল একটা দিক। কবিতা মানুষের একলা মুহূর্তেরও কিন্তু একটা সঙ্গী। অবশ্যই একজন মানুষ সব দিক থেকে একলা হয়ে গেছেন, এরকম মানুষের বেঁচে থাকার একমাত্র রসদ হতে পারে কবিতা। মস্ত আশ্রয় হতে পারে, মস্ত আশ্রয় হতে পারে, মানসিক অবলম্বন হতে পারে, যেটাকে অবলম্বন করে তিনি হয়তো সমস্ত প্রতিবন্ধকতা সত্ত্বেও একা হয়ে গিয়েও এই পৃথিবীতে বেঁচে থাকার একটা অনুপ্রেরণা পেতে পারে। আমিও ব্যক্তিগতভাবে ব্যক্তিগত দুঃখ কষ্ট অতিক্রম করি কবিতার আনন্দ। একদমই তাই। আমার যখন খুব ক্রাইসিস আসে, আমি কবিতা এবং একটি আঞ্চলিক নদীর কাছে চলে যাই। একদম সে আঞ্চলিক নদী আর কবিতা আমাকে কিন্তু ক্রাইসিস থেকে সরিয়ে নিয়ে আসে। ঠিক বলেছো। এই অক্সিজেন আর কেউ দিতে পারে না। আচ্ছা, সেই বিষয়েই একটা কবিতা, ছোট্ট একটা কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। একলা হলেও একলা ভালো থাকা যায় যদি ভালো থাকার উপকরণ থাকে পাশে। যতই ভরাট থাকুক বিলাসবহুল চার দেয়ালের গোছানো পরিসর, কিংবা শরীরকে যত্নে রাখার অখণ্ড অবসর, বাগানের চেনা ফুলের সৌরভ কি পারে এনে দিতে অবিচ্ছেদের আশ্বাস? অথচ আকাশ ছোঁয়ার নেশায় মগ্ন গাছেরা ভাবেনি কখনো নিঃসঙ্গ তারা, শুধু দুহাত মেলে সূর্যটাকে কাছে পেতে চেয়েছে আরও। সৃজনশীল মন এক ধ্যানমগ্ন তাপস, জন অরণ্যে একলা হতে চায় বারবার, একলা কিন্তু নিঃসঙ্গ নয় তার সৃষ্টির জগতে। একলা হলেও ভালো থাকা যায় যদি ভালো থাকার উপকরণ থাকে পাশে। আমরা বাচিক শিল্পীর থেকে একটা কবিতা শুনবো, আমরা শেষের দিকে চলে এসেছি একদম। আচ্ছা, তো কবিতা যখন উচ্চারণ করি না, রবীন্দ্রনাথের কবিতা না বললে অসম্পূর্ণ লাগে। রবীন্দ্রনাথের বোঝাপড়া কবিতার কিছু অংশ ঠিক আছে, কারণ এই কবিতাটার মধ্য দিয়ে আমরা প্রত্যেকেই আমাদের জীবন দর্শন এত সহজভাবে নিতে পারি। আমি সরাসরি কবিতায় চলে যাই। মনেরই আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্তরেতে। মুহূর্তে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। তাই বলে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। আমরা সারাদিন আজ কবিতার সাথে আছি। আজকের বিশিষ্ট কবিও আমাদের সাথে রয়েছেন। সুবীর সরকারের কবিতার মধ্য দিয়ে আমরা আজকে শেষ করব আমাদের আজকের আড্ডা, আজকের আলোচনা, আজকের অনুষ্ঠান। খুব ভালো লাগলো আজকে আড্ডা দিতে পেরে। সঙ্গে যারা আছেন তাদের সাথে আড্ডা দিয়েও ভালো লাগলো। পিরাকি তো দীর্ঘদিনের বন্ধু। আমাদের এই কোচবিহারে একটি পুতুলের মতো মেয়ে ছিল, অসম্ভব ভালো কবিতা লিখতো মেয়েটি, নাদিরা নাম। দিনহাটা। ও চলে গেছে কিছুদিন আগে। ওর চলে যাওয়াটা আমি এখনো মেনে নিতে পারিনি। একটি কবিতা নাদিরাকে নিয়ে। নাদিরা 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 একটি আশ্চর্য পাখির নাম, যে পাখি ঢুকে পড়ে বিবাহ গীতের ভেতর। নাদিরা এখন জলস্তম্ভ পেরোচ্ছে,
অগ্রহায়ণের ম্যাজিক বোঝাচ্ছে সে আমাদের। নাদিরা আজাদ মুক্তি কফিনে শুয়ে বাড়ি ফিরছে, আমরা চেপে রাখতে পারছি না কান্না। আমাদের খামার জুড়ে অনুবাদ অযোগ্য বিষাদ। মাঠে মাঠে সারিন্দা বাজে, নাদিরাকে পুতুলের মতো মনে হয়। দু চোখে মায়া, চোখের মনিতে ফড়িং নাচে। আমি জানি না ফেরার দেশ থেকে অনেক চিঠি লিখবে নাদিরা আমাকে। নাদিরা কোচবিহারের কবি এবং কিশোরী কবি ছিলেন, সে আজ আমাদের মাঝে নেই। এরকম সুখ দুঃখ সমস্ত কিছু নিয়েই আমাদের জীবন, এবং সেই জীবন চর্চাই বোধ হয় কবিতা। আমরা আজকের মতো আলোচনা আড্ডা যাই বলুন শেষ করছি। আপনারা কবিতার সাথে থাকবেন। আজকের দিন খুব দারুণ। নমস্কার।